অনেকক্ষণ ধরে যখন মানে জাস্ট এটুকু ভাবছিলাম আমি ওখান থেকে কি করে জাস্ট মানে ওই ট্র্যাপটা থেকে আমাকে আগে বেরোতে হবে, তাতে আমি উল্টো রাস্তায় চলে যাই আমার ক্ষতি নেই, কিন্তু আমাকে ওটা থেকে আগে বেরোতে হবে। তো আমি অনেকক্ষণ ধরে গাড়িগুলোকে নোটিস করছিলাম যে গাড়িগুলো কিভাবে মানে কতটা স্পিডে যাচ্ছে। তো একটি গাড়ি তার মধ্যে তুলনামূলক আমি বুঝতে পারি একটু কম স্পিডে যাচ্ছে, মানে 4 হুইলার হবে বা কিছু, আমার এক্সাক্ট এই মুহূর্তে সেটাও মনে নেই। তো আমি সেই গাড়িটিকে টার্গেট করে মানে আমি ওই চলন্ত গাড়িটার পিছনটাকে ব্যবহার করে আমি রাস্তাটা ক্রস করে অন্য মানে ডান দিকে আরেকটা যেখান দিয়ে ডিভাইডার ক্রস করছে আমি ওই রাস্তাটায় ঢুকে যাই। এবং সেটা সামহাও ওনারা বুঝে উঠতে হয়তো পারেননি, কারণ আমি ওটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ঘটনা ঘটেছে। মানে আমি যে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ক্রস করব এমন না, মানে আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে চলে গেছি, কারণ না হলে আমার কাছে উপায় ছিল না, কারণ আমি ক্রস করলে ওরাও ক্রস করতো। এবং মাঝে আমি ক্রস করেও দেখেছি যে ওই দিকটারও একই অবস্থা, মানে কেউ যদি হাঁটতে হাঁটতে হট করে হাত ধরে টেনে নেয় ওই অন্ধকারে কারোর পক্ষে বোঝা সম্ভব না। আর তো আমি ওই জন্য মানে যেতে যেতে মানে একদম রানিং অবস্থাতে ক্রস করে ঢুকেছি। তো আমি সেই রাস্তাটায় হাঁটতে শুরু করি এবং হাঁটতে হাঁটতে একজন সাইকেল আরোহী যাচ্ছিলেন, মানে স্পিডেই ছিলেন। তো আমি জাস্ট ওনাকে জিজ্ঞাসা করি যে ভিক্টোরিয়া গেটটা এদিকে কি? উনি আমি জানি না বুঝতে পারলেন কিনা, বললেন হ্যাঁ উল্টো দিকে। তো আমি আবার রোডটা মাঝখান দিয়ে মানে যেখান দিয়ে অ্যাকচুয়ালি ডিভাইড করার কথা আমি তো ঢুকে গেছি অন্য জায়গায়, তো আমি মাঝখান দিয়ে আবার সেটা ক্রস করে এদিকে এসে যখন আবার হাঁটছি সেই জায়গাটাও একই। এবার আমি সেই সময় বৃষ্টি হচ্ছে, সব থেকে বড় কথা আরো বৃষ্টি হচ্ছে সেই সময়। ঠিক সেই মুহূর্তে একজন স্কুটি নিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন, উনি নন বেঙ্গলি। উনি সামাও আমার হাঁটা দেখে বা আমার সিচুয়েশন দেখে হয়তো আঁচ করতে পেরেছিলেন যে কিছু হয়তো সমস্যা আছে। তো উনি আমাকে দেখে, স্পিডে ছিলেন তো দাঁড়াতে পারেননি সাথে সাথে, উনি ক্রস করে কিছুটা মানে 2-4 হাত দূরত্বে গিয়ে উনি দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ে আমাকে দেখেন আর কি। তো আমি যথারীতি আমি দৌড়ে যাই ওনার কাছে, গিয়ে আমি বলি যে আমাকে জিজ্ঞাসা করেন উনি আপ কাহা যাएंगे, তো আমি বললাম। তো উনি তখন বললেন যে मैं छोड़ देती हूँ आपको। তো বলে আমি ওনার কাছে এক্সট্রা হেলমেট ছিল না, তাও আমি মানে ওনার স্কুটিতে উঠি এবং উনি ভীষণই মানে ভদ্র একজন মানুষ, উনি আমাকে কোনো প্রশ্ন করেননি, কিচ্ছু না, জাস্ট উনি আমাকে জিজ্ঞাসা করলেন আপ কাহা যাएंगे। তো আমি বললাম আমার এই মানে আমি এক্সাইড যাবো বেসিক্যালি, বাট এই মুহূর্তে আমি ভিক্টোরিয়া গেটটার কাজটা অব্দি যেতে পারলেই হবে। তো উনি বললেন আমি তার আগে থেকে ডান দিকে টার্নটা নেবো, আমি ওই মোড়ে আপনাকে নামিয়ে দিচ্ছি। বললাম একেবারে মানে কোনো অসুবিধা নেই। তো তখন ভালো জোর বৃষ্টি পড়ছে, তো ওইভাবে আসি এবং যেখানে উনি নামান জাস্ট ভিক্টোরিয়া গেট থেকে একটুখানি দূরত্বে, ওখানটা কিন্তু মানে যথেষ্ট মানে একটা ঝাঁ চকচকে জায়গা, প্রচুর গাড়ি ঘোড়া। ভিক্টোরিয়ার গেটে আপনি জানেন যে চায়ের দোকান খাবারের দোকান আছে, তো সেখানটাতে প্রচুর পুলিশ ছিল। তো আমি যখন ওনার গাড়ি থেকে নামি তখন হয়তো ওখানের মধ্যে থেকে কোনো পুলিশ মানে হেলমেটের ইন্ডিকেশনে আসতে যাচ্ছিলেন, মানে আমি ওনাদের দিকেই তো দেখেছি ফার্স্টে, তো দেখলাম উনি যেটা মানে দেখছেন বা আসতে যাচ্ছিলেন। তো আমি যে ভদ্রলোকের স্কুটিতে আসছিলাম, তো আমি নেমে ওনাকে হাত জোর করে থ্যাঙ্কস জানাই যে মানে কারণ হয়তো কোথাও একটা গিয়ে আমি প্রাণে বাঁচলাম ওনার জন্যই। তো সেটা দেখে আরেকজন পুলিশ হয়তো বুঝতে পারেন যে বিষয়টা কোনো র্যাপিডো বা কোনো পরিচিত লোক। আপনি যখন পৌঁছলেন তখন সামনে পুলিশ কর্মীরা ছিলেন, সেই সময় আপনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? কি করব আমি তখন দ্বারস্থ হয়ে, কারণ তার সাইডটাতেই আমার হাজবেন্ড দাঁড়িয়েছে। ওখানে বলে তো আমার কি হবে, মানে ওখানে আমি যদি গিয়ে ওনাদের বলি আমার লাভ কি হবে প্র্যাকটিক্যালি আপনি বলুন। পুলিশে আপনি অভিযোগ করেছেন? না, কারণ কিসের বেসিসে আমি অভিযোগ করব? আমাকে দুজন ছেলে কভার করছিল, এটা তো আমার অভিযোগই নয়, কারণ ওই দুজনের মতো 2000 জন আছে ওখানে। কিন্তু আপনি পুলিশে অভিযোগ করলে পুলিশ তো সেই দুই দুষ্কৃতীকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নিতে পারতো, হয়তো কিছুদিন বাদে ছেড়েও দিত। আপনারা তো এই ফিল্ডে আছেন, নিশ্চয়ই খবর রাখেন, আপনারাই কভার করেন। এত ঘটনা, এত প্রমাণ, এত কিছুর পরে বাঘা বাঘা লোকজনরা 2-4 দিন 1 মাসের মধ্যে ছাড়া পেয়ে যাচ্ছে, সেখানে আমি হয়তো ওই ছেলে দুটোকে চিনতেই পারবো না, আমি কিসের বেসিসে ওদেরকে মানে ওদের এগেনস্টে অভিযোগ করবো? সেটা প্রথম কথা, আমার সময় নষ্ট হবে, আমার এবং আমার বাড়ির লোকজনের কিছু হ্যারাসমেন্ট হবে, আমার কাজকর্মের ক্ষতি হবে, এর বাইরে আর কিছু হবে না। কারণ প্রচুর রাত দখল এর ঘটনাতে আমরা সামনাসামনি অনেক কিছু মানে রাত দখলে বেরিয়েও আমরা অনেক কিছু হেনস্থা সম্মুখীন। নিজে রাত দখলে সামিল হয়েছিলেন, কিন্তু সেই রাতে আপনি সুরক্ষিত নন বলে আপনি জানাচ্ছেন। আপনি প্রশাসনকেও কাঠগড়ায় তুলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি প্রশ্ন করেছেন যে যদি আপনার কিছু হয়ে যেত আপনার বাড়িতে গিয়ে হয়তো 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হতো। এই প্রশ্ন কেন? দেখুন, আমার তো কোনো রাজনৈতিক পরিচয় নেই,
আমি কোনো পার্টিকুলার পার্টির মুখ নই, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে আমি একজন, যাদেরকে পাবলিক ভেহিকেলসে করে এভরিডে যাতায়াত করতে হয়। একটা নির্দিষ্ট সময় থাকে বাড়ি ফেরার, বা বাড়ি ফিরে কিছু দায়িত্ব কর্তব্য সবার থাকে, আপনারও আছে, হয়তো আমারও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি যেখানে 24শে ডিসেম্বর রাত্রিরে মানে বড়দিনের আয়োজনে গোটা কলকাতা শহরে পা ফেলার জায়গা নেই, মানে কালীঘাট রোড থেকে শুরু করে পার্ক স্ট্রিট, এডিসি বোস রোড, মানে আমার হাজবেন্ড 5 মিনিটের রাস্তা 40 মিনিট পাক খেয়ে এসছে। তো নন্দনে সেই মুহূর্তে সরকারি অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাজারে হাজারে পুলিশ। তো সেখানে রেড রোডের মতো জায়গাটা, মানে আমার মাননীয়ার কাছে মানে প্রশ্ন তো আর করার জায়গা নেই, কারণ প্রচুর প্রশ্নের আমরা করে করে আমাদের গলা চিরে হাঁপিয়ে সবকিছু হয়ে গেছে। অপরাধীরা সিকিওর আছে, আমাদের রাজ্যে অপরাধীরা সিকিওর এখনো অবধি দেখা যাচ্ছে সেগুলো। তার কারণেই এত ঘটনা হওয়ার পরেও আপনি মনে করছেন আমাদের রাজ্যে অপরাধীরা নিরাপদে? অনেক ক্ষেত্রেই অবশ্যই, না হলে আমাদের সাথে রাত দখলে বেরিয়েছে বা আমাদের বন্ধু বান্ধব, মানে তারা অনেকেই পরিচয় গোপন রাখতে চেয়েছেন বলে হয়তো সেগুলো নিউজ কভার করেনি, বা কারোরটা নিউজ কভার করেছে। তাদের কাছে ফোন মেসেজ এরকম আসছে যে আরজি কর একটা মডেল হয়ে গেছে, তাদেরকে ফোন করে এটা বলা হচ্ছে আরজি কর করে দেবো, বেশি বাড়াবাড়ি করলে আরজি কর করে দেবো। এগুলো সাহস কোথায় পায়? অর্থাৎ আপনি মনে করছেন যে এত কিছুর পরেও সমাজের টনক নড়েনি? অবশ্যই নড়েনি। মানে দেখুন, সমাজকে এইসব ক্ষেত্রে দোষারোপ করাটা ডেফিনেটলি একটা পার্ট, যে সমাজের মানসিকতা অবশ্যই একটা বিষয়। সেখানে ছোটবেলা থেকে মানে বাড়ি হোক, স্কুল হোক, পড়াশোনার জায়গা হোক বা কাজকর্মের জায়গা হোক, সেখানে মানসিকতা চেঞ্জ হওয়া দরকার। কিন্তু কোনোদিন কোনো সমাজ অপরাধ মুক্ত বা অপরাধী মুক্ত হতে পারে না, সম্ভব নয় সেটা। তো অপরাধীদের মনে ভয়টা তখনই থাকবে যখন অপরাধ করে তারা পার পাবে না। কিন্তু আমাদের রাজ্যে বহু ক্ষেত্রে মানে সেটা ইফটিজিং হোক, সেটা রেপ হোক, সেটা মানে চাকরিগত বিষয় হোক, শিক্ষাগত বিষয় হোক, প্রচুর প্রমাণ, প্রচুর কিছু থাকার পরেও একই ঘটনা, তারা কিছুদিন বাদে কেউ মানে বিভিন্ন কারণে, সেটা আমার থেকে আপনারা আরো ভালো জানেন, আপনারা কভার করেন। তো সেই জন্য আমার মনে হয়নি যে এই বিষয়ে আমার কোনো পুলিশের মানে কমপ্লেন করার, মানে কোড অ্যান্ড কোড কমপ্লেন করার কোনো প্রয়োজন আছে বলে। কারণ আমার পার্টিকুলার যদি আপনি বলেন, আমার অভিযোগ ওই 2 ছেলেরও এগেনস্টে নয়, কারণ ওদের মতো 2000 জন আছে। আজকে হয়তো আমার লেখাটা এত মানুষ পড়েছে, তাই জন্য আপনারা এসছেন। আপনারা হয়তো মানে এই টেলিকাস্ট বা পুলিশের সহায়তায় হয়তো ওই 2 জন গ্রেফতার হবে, সিস্টেমটা বদলাবে না। ওই 2 জন, অর্থাৎ আপনার কাঠগড়ায় গোটা প্রশাসন, গোটা সিস্টেমটার দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন তিনি। এই তরুণী, তিনি আরজি কর ঘটনার পর তিনি নিজে পথে নেমেছিলেন প্রতিবাদ জানাতে এবং সমাজকে সেই নিজের তীব্র ধিক্কার জানাতে তিনি রাত দখলে সামিল হয়েছিলেন। কিন্তু সেই রাতেই তিনি নিজেই সুরক্ষিত নন, সেই তিক্ত অভিজ্ঞতার কথা আমাদের সাথে তিনি শেয়ার করে নিলেন।